চলো তাহলে আমরা আজকে শুরু করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 2018-র সলভ পেপারটা আজকে আমরা কমপ্লিট করে দেব। তো দেখো কোশ্চেন নাম্বার 1 কি আছে, ম্যাথ এবং রিজনিংয়ের টোটালটাই আমরা নিয়ে নিচ্ছি এই পার্টে। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, একটি সিরিজের কিছু অক্ষর বাদ আছে, সেই অক্ষরগুলি পরপর তোমাকে সাজাতে হবে। অর্থাৎ এটা হচ্ছে সিরিজেরই একটা কোশ্চেন। এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করি তোমরা হয়তো জানো, যে টোটাল আগে কাউন্ট করব কতগুলি এখানে অক্ষর রয়েছে। তাহলে এখানে আমরা দেখছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে এখানে 12টা অক্ষর রয়েছে, আমরা একে 3টে করে পার্টিশন করব, না হলে 4টে করে। চলো সবার আগে আমরা একে 3টে করে পার্টিশন করে দেখি। এই 3টে, এইভাবে 3টে করে আমরা পার্টিশন করছি, 3টে করে আমরা পার্টিশন করে দিলাম। এবার আমরা এখানে দেখব যে এই অপশান থেকে নিয়ে কোন অপশানটা বসালে আমাদের নিয়মটা অনুসরণ বা সিরিজটা আমার কমপ্লিট হবে। এবার আমরা এখানে এক এক করে দেখতে পারি, কেমন? আচ্ছা, তোমাদের মধ্যে থেকে কেউ বলতে পারবে কি হতে পারে এখানে? দেখো এখানে আমরা দেখলাম এ ড্যাশ বি, পরেরটাও দেখো এ ড্যাশ বি, তাহলে এই দুটোর সাথে একটা সিমিলারিটি রয়েছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে যদি এ এখানে বসিয়ে দিই ডবল এ বি হবে, এখানেও দেখো ডবল এ বি হবে। আর যদি আমরা এখানে বি দেই এ ডবল বি, এ ডবল বি, এটাও নিতে পারি। কিন্তু তারপরেরটা কি আসবে? এ বি এ, কোনো কিন্তু মিল নেই। তারপরেরটা কি আসবে? যদি বি বসিয়ে দিই এ ডবল বি, তাহলে মাঝখানে কিন্তু একটু সমস্যা হয়ে গেল। তাহলে একটা কাজ করা যেতে পারে, এখানে যদি আমরা এইভাবে এটাকে বসিয়ে দিই, দেখো এখানে এ রয়েছে, আমরা অপশান নাম্বার এ যদি করি, অর্থাৎ ডবল এ বি, দেখো একটা সিকোয়েন্স হয় কিনা। আবার কি ডবল এ বি, দুবার ডবল এ বি করলাম। তারপরে অপশান অনুযায়ী এখানে আমরা ট্রিপল বি যদি করে দেই, দেন আমরা এটাকে যদি ডবল এ বি করে দিই, এর মধ্যে সিমিলারিটি যেটা পাওয়া গেছে যে ডবল এ বি, এই তিনটে সিমিলারিটি। বাকিগুলো যদি তুমি বসাও সেখানে কিন্তু এই সিমিলারিটিটা আমরা পাচ্ছি না। তাহলে এখানে আচ্ছা, তোমাদের মধ্যে থেকে একজন বলছে অপশান বি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু চেক করে নিই কি করে বি হয়। এ, এটা বি ছিল তাই তো? আচ্ছা এ আমরা আরেকটু দেখে নেই, আমরা একটু দেখেই নিচ্ছি। তাহলে এই ছিল, তোমরা যেটা বললে যে অপশান নাম্বার বি, চলো আমরা বিটাকে একটু বসিয়ে দেখি। যদি বি বসাতে হয় তাহলে এখানে কি বসবে? বি বসবে। তারপরে এখানে কি বসবে? বি বসবে। এখানে এ বসবে, এখানে বি বসবে, এখানে বি বসবে। তাহলে কি হলো সিকোয়েন্সটা? এ ডবল বি, এ ডবল বি, এ ডবল বি, এ ডবল বি। হ্যাঁ ঠিকই বলেছো, আমরা বিটাকেও নিতে পারি, একদম সঠিক বলেছো। তাহলে এখানে আমরা অপশান নাম্বার বি চুজ করবো, একদম সঠিক বলেছো। আমাদের 1 নাম্বার একটা ঠিকঠাক হচ্ছে না, আমরা এখানে তাহলে 2 নাম্বারটা দেখব। তাহলে বোঝা গেছে? এবার তাহলে আর 3 নাম্বারটা আমি অপশান টেস্ট করে আর দেখাচ্ছি না। আচ্ছা চলো 2 নাম্বার কোশ্চেনে চলো। 2 নাম্বার কোশ্চেন কি আছে দেখো, ব্লাড রিলেশন থেকে একটা কোশ্চেন, তাই তো? কি বলে দিয়েছে? ই এ এর পুত্র, ডি বি এর পুত্র, ই এর সাথে সি এর বিবাহ হয়, তাহলে সি বি এর কন্যা হলে ডি এর সাথে ই এর সম্পর্ক কি হবে? তোমরা চেষ্টা করতে পারো। তাহলে এবার আমি এক এক করে একটু দেখানোর চেষ্টা করছি, দেখো তোমরাও চেষ্টা করো। কি বলেছে? ই হলো এ এর পুত্র, তাহলে এর পুত্র এ হলো, এখানে থাকবে এ, তার পুত্র অর্থাৎ তার ছেলে হচ্ছে কে? ই। আমি এখানে লিখলাম ই কে, এটা হলো। আর কি বলে দিয়েছে দেখো, এই যে ই এর সাথে কার বিবাহ হয়েছে? সি এর বিবাহ হয়েছে। তাহলে ই এর সাথে কার বিবাহ হলো? এই যে ই এর সাথে এখানে বিবাহ হলো সি এর, আমরা এখানে করলাম সি কে। এরপরে কি বলেছে? এখানে দেখো সি বি এর কন্যা, এই যে সি কার কন্যা? তাহলে বি এর কন্যা, তাহলে আমরা বি কে উপরে রাখি একই রকম ভাবে, এই যে বি এর কন্যা হচ্ছে সি, এই যে আমরা একে করলাম বি এর কন্যা হলো সি। আর কি বললো এবার দেখো, এই যে ডি হলো বি এর পুত্র, ডি তার মানে এই বি এর আরেকটি ছেলেও রয়েছে, তাহলে বি এর আরেকটি ছেলেকে, বি এর আরেকটি ছেলে হলো ডি, আমরা এখানে লিখলাম ডি। এবার কোশ্চেন করছে ডি এর সাথে ই এর কি সম্পর্ক, অর্থাৎ এই ডি এর সাথে ই এর কি সম্পর্ক, এটাই তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে, তাই তো? বলো তোমরা কি হবে? তাহলে দেখো, এই যে ই কাকে বিয়ে করেছে? সি কে বিয়ে করেছে। আর সি এর ডি কে, ডি হচ্ছে সি এর ভাই, তাহলে তোমার যে ওয়াইফ হলো তার ভাই, তার মানে কি হবে তোমার? এখান থেকে আমরা অপশান বি নিলাম, তোমার শালা হবে। ইয়েস, অপশান বি। ওকে চলো নেক্সট। নেক্সট দেখো, ফাইন্ড আউট দ্য মিসিং নাম্বার। আমরা মিসিং নাম্বার থেকে একটা কোশ্চেন পেয়েছি, যে এখানে একটা ঘর মিসিং রয়েছে, এই মিসিং ঘরটা আমরা কি বসাবো। দেখো
এখানে রয়েছে 66, এখানে রয়েছে 198। একটা জিনিস লক্ষ্য করো, এই যে 66 এর সাথে যদি আমরা 3 গুণ করি 198 পাই। এই 198 সাথে যদি আমরা 3 গুণ করি, 3 8 24, 3 19 57 আর 2 59। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে এমন কোন সংখ্যা লিখবো যার সাথে আমরা 3 গুণ করব। তাহলে একমাত্র অপশান নাম্বার ডি। যদি আমরা এখানে 22 বসিয়ে দিই, 3 22 কত হবে? 66 হবে, তাই তো? তাহলে আমাদের অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, এখানে বেশ কিছু অ্যালফাবেট ওয়ার্ড রয়েছে। যদি এই বর্ণগুলিকে আমরা বিপরীত ক্রমে সাজানো হয়, বিপরীত ক্রমে মানে বুঝতে পেরেছো, শেষের দিক থেকে আমরা লিখব। অর্থাৎ এখানে এ থেকে জেড অবধি রয়েছে, আমরা এবার যেভাবে সাজাবো জেড থেকে এর দিকে আসবো। তাহলে জেড থেকে যখন এর দিকে সাজাবো, সাজানোর পরে কি বলেছে, তবে কোন বর্ণটি আপনার বাদিক থেকে 16তম থাকবে বর্ণের বাদিকে এবং দ্বাদশতম বর্ণ হিসাবে থাকবে। তাহলে এবার বিষয়টা দেখো, আমরা যদি এটাকে একটু সাজাই কীরকম আসবে দেখো। জেড আমরা একটু সাজিয়ে নিচ্ছি, ওয়াই এক্স, বা না সাজালো হয় এখান থেকে, তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। আমরা সাজিয়ে দিচ্ছি ভি ইউ টি এস আর কিউ পি ও এন এম, তাই তো? এল হবে, আমরা করে দিচ্ছি যে, তোমরা নিজেরা ট্রাই করতে পারো, এস জি এফ ই, তাই তো? ডি সি বি এ। এবার ভালো করে একটু বুঝতে হবে, এখানে বাম দিক থেকে বা দিক থেকে তোমার এটা হচ্ছে লেফট, সরি এটা লেফট, এটা হচ্ছে তোমার রাইট। এবার ওরা যেটা বললো বাম দিক থেকে 16, এই যে 16তম, তাই না? এই যে, তবে তোমার কোন বর্ণটি বাম দিক থেকে 16 হবে? আচ্ছা দেখো এবার, আচ্ছা তোমরা অলরেডি উত্তর দিচ্ছ, ঠিক আছে আমরা দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমরা 16তে কাকে পেলাম? আমরা 16তে পেলাম কে কে। ভালো করে একটু বুঝতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি কে বাঁ দিক থেকে 16তম বর্ণ এবং কে এর বাম দিক থেকে 12 বলেছি দেখো, এবং 16তম বর্ণের বাম দিক থেকে দ্বাদশতম স্থানে কে রয়েছে, অর্থাৎ এর বাম দিক থেকে এবার আবার দ্বাদশতম স্থানে আমরা গুনবো। তাহলে এর বাঁ দিকে কে আছে? কে তো এখানে তার বাম দিক বলতে আমরা এই যে পেছনের দিকে এবার আমাকে দিতে হবে। তাহলে এর বাম দিকে 12, দেখো পেছনের দিকে যদি আমরা যাই কিভাবে আসবে বলো? তাহলে 4 ঘর, অর্থাৎ এখানে আমরা 4 ঘর যদি রেখে দিই, অর্থাৎ এখানে আমাদের ডাব্লুতে এসে শেষ করবে, এখানে আসবে। এখান থেকে আবার আমাকে 12 ঘর ব্যাকে আসতে হবে, এই হচ্ছে 12 ঘর। তাহলে আমরা ওয়ার্ডটা কি পেলাম? আমরা পেলাম ডাব্লিউ পেলাম। তাহলে এটা বুঝতে পেরেছো তোমরা? ইয়েস, একদম সঠিক উত্তর ডাব্লিউ হবে। ওকে ফাইন, চলো নেক্সট। কোনো সাংকেতিক ভাষায় 256 মানে হচ্ছে লাল রঙের চক। তাহলে এখানে আমরা লিখবো 256 বলতে এখানে কি, আমরা একটু শর্টে লিখি, এই যে এ হলো লাল, এই হলো রং, এই হলো চক, লাল রঙের চক। আবার কি বলেছে 589 বলতে এখানে বলেছে সবুজ রং এর ফুল, এই যে সবুজ রঙের ফুল, তাই তো? আবার কি করলো 245 বলতে এখানে বলেছে সাদা, সাদা রং, এই যে সাদা রঙের চক, এখানে আবার চক। তাহলে এখানে বলেছে যে সাদা এর কোড কি হবে? এই সাদা এর কোড এবার আমরা এখানে কি করে বের করব? দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই ঘর থেকে আমরা একটা সংখ্যা কমন পেলাম 5, এখানে একটা সংখ্যা কমন পেলাম 5, এই দুটোর মধ্যে মিল কি আছে? রং মিল আছে। তাহলে এই যে আমরা 5-এর কোড বলে দিলাম কি? 5-এর কোড বলে দিলাম আমরা রং, তাই তো? এবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে যে আমরা দেখতে পাচ্ছি কার সাথে? এই 2-এর সাথে, এই 2 আর এই 2-এর মিল আছে, অর্থাৎ 1 নম্বর আর 3 নম্বরের সাথে মিল কি আছে আমরা সেটাও একটু দেখে নিই। তাহলে এখানে আমরা দেখলাম যে চকের মিল আছে, চক মিল করে দিলাম। কিন্তু ওরা চেয়েছে আমার সাদা, তাই না? এই যে সাদার কোড কি হবে? সাদার কোড দেখো একমাত্র পড়ে আছে কি? এই যে 4। তাহলে আমরা বলবো এখানে সাদার কোড হবে 4। ইয়েস, খুব সুন্দর। চলো নেক্সট। পরের কোশ্চেন কি আছে? ম্যাথমেটিক্যাল অপারেশন। দেখো পি ইন্টু কিউ মানে হচ্ছে পি ভাগ কিউ, পি মাইনাস কিউ মানে হচ্ছে পি প্লাস কিউ, পি ভাগ কিউ মানে হচ্ছে পি মাইনাস কিউ। তবে এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এইভাবে দেখবো যে মাইনাস মানে আসলে কি বলেছে এখানে? মাইনাস মানে আসলে প্লাস বলেছে। এই যে ডিভাইডেড, ভাগ বলতে আসলে কি বলেছে? এই যে ভাগ বলতে আসলে মাইনাস বলেছে। আর গুণ বলতে কি বলেছে? গুণ বলতে আসলে এই যে ভাগকে বোঝায়। তাহলে আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি কি হবে? 18 মাইনাস বলতে এখানে কি বলা হলো? পি মাইনাস কিউ বলতে এখানে প্লাস, ভাগ বলতে এখানে কি বলা হয়েছে? মাইনাস।
আর গুণ বলতে এখানে ডিভাইডেড 4। তাহলে কত আসবে আমরা জানি, আগে ভাগের কাজ করতে হয়। তাহলে 8কে 4 দিয়ে ভাগ করলে 2, তাই তো 18 আর 2 20, 20 থেকে যদি আমরা আমি কি ঠিক করছি, 18 আর 2 20, 18 থেকে না 16 আর 6 22 হবে, অপশান নাম্বার ডি। কারণ 8কে তুমি 4 দিয়ে ভাগ করলে 2 হয়, তাহলে 18 আর 6 24-এর থেকে 2 বাদ দিলে 22। ওকে, চলো নেক্সট পরের কোশ্চেন দেখো কি আছে। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? কেউ বলতে পারবে? দেখো মিনিটের কাঁটাটি যেই সময় 360 ডিগ্রি অতিক্রম করে সেই সময় এর মধ্যে ঘন্টার কাঁটাটি কেবল 30 ডিগ্রি অতিক্রম করবে, তাই না? তাহলে একটা 360 আর একটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা কি এইভাবে লিখতে পারি না, 360 আর হচ্ছে 30, কারণ ঘন্টার কাঁটা যাবে তোমার 1 ঘর মানে 30 ডিগ্রি, আর মিনিটের কাঁটা সম্পূর্ণটা রোটেশন করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তাদের রেশিও আসবে 1:12। তাহলে আমাদের উত্তর হবে 1:12। ইয়েস, বুদ্ধদেব একদম সঠিক উত্তর। তাহলে আমরা ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার অনুপাত পেলাম 1:12। পরের কোশ্চেন, কিছু পরিমাণ টাকা সরল সুদে ঋণ নিলে 2 বছরের জন্য 720 টাকা হয়। তাহলে এই যে 2 বছরের জন্য যেটা নিয়েছো অর্থাৎ সুদ এবং আসল মিলে, তাই তো, অর্থাৎ প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট মিলে 720 টাকা হয়েছে। কি বলেছে, তারপর আরও 5 বছরের জন্য, তারপর আরও 5 বছর বলতে তুমি 2 বছর নিয়েছো, তারপরে আরও 5 বছর অর্থাৎ 7 বছরের বিষয় হলো। তাহলে 7 বছরে কত টাকা, 1020 টাকা। আমরা এখানে লিখলাম 7 বছরের শেষে আসল এবং সুদ মিলে হলো কত, 1020 টাকা। ওরা কি চেয়েছে এবার, যে শতকরা বার্ষিক সুদের হার। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 2 বছরের সুদ আসল জানো, 7 বছরের সুদ আসল জানো, এই যে টাকাটা বাড়লো কেন, কারণ বেশি সময় কেটেছে, টাকার পরিমাণ কিন্তু একই পরিমাণ টাকা। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে মাইনাস করি আমরা পাবো 5 বছরের জন্য ইন্টারেস্টটা কত পাবো, 300 টাকা পাবো। তাহলে 1 বছরের জন্য ইন্টারেস্টটা কত পাবো, 1 বছরের জন্য 60 টাকা পাবো। আমরা এখান থেকে যে কোনো একটা ধরে বের করে নিই, 2 বছরের কত হয়, 2 বছরের কত টাকা পাবো, 120 টাকা। 2 বছরের ইন্টারেস্ট যদি 120 টাকা হয়, 2 বছরের সুদ আসল হচ্ছে 720। আমরা 720 থেকে যদি ইন্টারেস্ট 120 বাদ দেই, প্রিন্সিপাল পেয়ে যাব কত, প্রিন্সিপাল পেয়ে যাব আমরা 600 টাকা। 600 টাকা পেয়ে গেলাম, কিন্তু ওরা তোমার কাছে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কী করে বের করতে হয়, রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু, দেখো 120 টাকা ইন্টারেস্ট পেয়েছো, আচ্ছা কত বছরে, 2 বছরে, কত টাকার, 600 টাকার, ইন্টু 2। তাহলে 12 দিয়ে কাটলে কত হবে, 12 5, 5 দুগুণি 10, তাহলে কি আসবে, 10% আসবে সঠিক উত্তর। অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইয়েস, খুব সুন্দর, তোমরা আমার থেকেও ফাস্ট হয়ে গেছো কিন্তু এখন অলরেডি, কেমন? ওকে ওকে, ফাইন ফাইন, খুব সুন্দর। চলো নেক্সট পরের কোশ্চেন, 1 থেকে 100 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলো 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক? বলো 1 থেকে কতগুলি সংখ্যা আছে এবং তার সেই সংখ্যার মধ্যে 4ও থাকতে হবে। যেমন এবার দেখো সংখ্যাগুলো আমি একটু লিখছি, আমি একটু এক্সাম্পলটা দিয়ে দিই। 4 হতে পারে, আচ্ছা ভালো করে বোঝো, আগে সংখ্যাগুলো লিখি যে সংখ্যার মধ্যে 4 থাকবে। যেমন 14 হতে পারে, আর কি 24 হতে পারে, 34 হতে পারে, 34-এর পরে চলে আসবে 40 হতে পারে, 41 হতে পারে, 42, অর্থাৎ এগুলো সংখ্যা, কিন্তু এগুলো তো ডিভিজিবল নয়। 43, 44, 45, 46, 47, 48, আমি একটু বিষয়টা বুঝিয়ে দিই, এত করতে হবে না পরীক্ষায়। 54 হতে পারে, 64 হতে পারে, তাই তো। তো এইভাবে আমাদের আরও সংখ্যাগুলো লিখতে হবে, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে সংখ্যাগুলি 4 দ্বারা বিভাজ্য আমাকে সেটা লিখতে হবে। 1 থেকে 100 এর মধ্যে তাহলে কতগুলি সংখ্যা আমাকে এইভাবে নির্ণয় করতে হবে। এখন বিষয় হচ্ছে 4 দ্বারা তো সমস্ত সংখ্যাগুলো ভাগ যায় না। আচ্ছা ইয়েস, তোমরা একদম সঠিক বলেছো, এখানে 7টি সংখ্যা, একদম সঠিক বলেছো। তো এটা করার একটা সূত্র আছে, এটা করার জন্য যে কতগুলি সংখ্যা আমরা প্রথম সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায় নিচ্ছ 4 প্লাস প্রত্যেকটা ডিফারেন্স কত হবে, 4-এর গুণিতক। আচ্ছা, বা তোমরা এখানে নর্মালি দেখতে পারো, 4 এটা বিভাজ্য হয়, 24 বিভাজ্য হচ্ছে, 40 বিভাজ্য হচ্ছে, আর কি 44 বিভাজ্য হবে, আর কি বিভাজ্য হতে পারে, 44-এর পরে 48 বিভাজ্য হবে, তারপরে চলে যাবে 64, তারপরে চলে আসবে 84, তাই তো। তারপরে কি আসবে,
তারপরে সংখ্যাগুলির মধ্যে কি আর পাবো? 94তে পাবো না, তাহলে আর কিন্তু এখানে নেই। তাহলে এখানে আমরা দেখলাম টোটাল নাম্বার অফ সংখ্যা কতগুলো? 7টা সংখ্যা পেলাম, 3 আর এই 4 7টা। তাহলে এটা আমরা নর্মালি এইভাবে করে নিলাম। না, এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো বুদ্ধ, আমরা টোটাল 4 দ্বারা কতগুলি সংখ্যা বিভাজ্য সেটা বলতে পারি, ঠিক আছে? 4 দ্বারা, তখন দেখো আমরা সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো না, আমি যেটা ভাবছিলাম, কারণ সূত্রের মধ্যে তাহলে 88 চলে আসবে 4 দ্বারা ডিভিজিবল, কিন্তু এর মধ্যে 4 নেই, এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। এখানে কিন্তু কোনো সূত্র অ্যাপ্লাই করা যাবে না। কেন যাবে না ভালো করে বোঝো, এই জন্য যে ওই ডিজিটের সংখ্যার মধ্যে একটি 4 থাকবে, সেটা আগে হোক পরে হোক, এই সংখ্যা এর জন্যই কিন্তু আমরা পারছি না। আমি কি বললাম বুঝতে পেরেছো? এখানে কোনো সূত্র আমরা খাটাতে পারবো না, এই কারণে যেহেতু ওই সংখ্যার মধ্যে একটা 4 থাকতেই হবে, সেটা ইউনিট ডিজিটে হোক কিংবা 10 প্লেসে হোক বা দশক স্থানের সংখ্যা হোক, এই কারণে আমরা সূত্র ইউজ করতে পারবো না, আমাকে নর্মালি বলতে হবে। কোশ্চেন সহজ কিন্তু একটু করতে সময় লেগে যাবে, এটাই হচ্ছে বিষয়। পরের কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে। আচ্ছা, কত? 2:3। যদি সংখ্যার প্রত্যেকের সাথে 8 যোগ করা হয় তাহলে অনুপাত হয়ে যাবে 3:4। আসলে আমরা দেখলাম এখানে 1 অনুপাত যোগ করেছে, তাহলে আমরা বলতে পারি না এই 1 অনুপাত ইকুয়াল টু হচ্ছে 8, কিন্তু ওরা এখানে কি দিয়েছে? 2:3 বলে দিয়েছে। তাহলে সংখ্যা দুটি কি হবে? একটা হবে 8 দুগুণে 16, আর একটা হবে 3 8 24। 16 আর 24 ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? দেখো কোশ্চেন অনেক সময় সহজ থাকে, কিন্তু তার মধ্যে কিছু না কিছু একটু লজিক ঘুরিয়ে দেয়, যার জন্য আমরা ডাইরেক্ট করতে পারি না, একটু সময় সাপেক্ষ, অর্থাৎ একটু বুঝতে হবে বিষয়টা। বোঝাতে পারলাম? পরের কোশ্চেন, দুইটি লোক ও 7টি বালক একটি কাজ 4 দিনে করতে পারে, 4টি লোক ও 4টি বালক ওই কাজ 3 দিনে করতে পারে, তাহলে একটি লোক ওই কাজ কত দিনে সম্পূর্ণ করবে? খুব সহজ একটা কোশ্চেন। বিষয়টা কি বলেছে? দুজন ম্যান, ও বলতে আমরা কি বুঝি? সাথে অ্যান্ড, রাইট? 7জন বালক বয় একটা কাজ করে 4 দিনে। আর কি বলেছে? 4জন ম্যান, ও ও বলতে সাথে কি 4জন বালক ওই কাজটা করে 3 দিনে। তোমরা এই ফরম্যাটে করতে পারো, এখান থেকে ম্যান ইস টু বয়ের রেশিও বের করতে পারো, কিংবা আরেকটা ভাবেও করা যেতে পারে। কীরকম ভাবে সেটা একটু দেখে নাও। যে আমরা দেখেছিলাম দুইটি লোক, তাই তো? তোমরা কেউ করেছো এটার উত্তর? তোমরা করেছো, কেউ বলতে পারবে? তোমরা এইভাবে এখান থেকে রেশিওটা বের করে নিতে পারো। এখানে চেয়েছে একজন লোক কতদিনে কাজটা সম্পূর্ণ করবে। আচ্ছা, কেউ করেছো? উত্তর দেবে। আশা করি তোমরা করে নিতে পারবে, ম্যান ইস টু বয় বের করতে পারবে এখানে। আচ্ছা, রেশিওটা দেখো, 4 দুগুণি 8, 3 4 12, তাহলে ম্যান কি দাঁড়ালো? ম্যান দাঁড়ালো, আর এখানে হচ্ছে বয়। আমরা রেশিওটা দেখিয়ে দিচ্ছি, 4 দুগুণি 8 আর হচ্ছে 12, তাহলে 12 থেকে 8 মাইনাস করলে হচ্ছে 4। আচ্ছা, 4 সাথে 28 আর 4 3 12, তাই তো? তাহলে 28-এর থেকে 12 বাদ দিলে, 4 সাথে 28-এর থেকে যদি 12 বাদ দেই 16 আসবে। 16, তাহলে 1:4। তাহলে একজন ম্যান কি 4জন বালকের কাজ করতে পারে, তাই তো? তাহলে এবার আমরা যে কোনো একটা কনভার্ট করে নিই। তাহলে এখানে দেখো যে ম্যানে আমরা কনভার্ট করব, তাহলে এখানে একজন ম্যান 4জন বালক, তাহলে দুইজন ম্যান হচ্ছে 8জন বালক, 8 আর এই 7 হচ্ছে 15জন বালক। তাহলে 15জন বালক যদি কাজটা করে 4 দিনে, একজন বালক কাজটা করবে 4 ইন্টু 15 দিনে। কিন্তু এখানে কতজন বালক বলেছে? এখানে একজন বালক বলেছে, তাহলে কত আসবে? 4 15 60। তাহলে এখানে আমাদের উত্তর কি আসবে? অপশন নাম্বার ডি। তোমরা কিন্তু কেউ উত্তর দিতে পারোনি। বুঝতে পেরেছো আমরা এই যে 15টা কোথা থেকে এলো ভাই? এই যে দুইজন ম্যান, আমি এখানে একটু লিখে দিই, দুইজন ম্যান আর হচ্ছে যে 7জন বয়। ভাই একজন ম্যান যদি 4জন বালক হয়, তাহলে দুইজন ম্যান ইকুয়াল টু কি 8জন বালক প্লাস হচ্ছে আরও হচ্ছে 7জন বালক। এই যে 8 এর সাথে কত? এই যে 15জন বালক কাজটা করে কত দিনে? এই যে 4 দিনে। তাহলে 15জন বালক 4 দিনে, একজন বালক কত? 4 ইন্টু 15 দিনে, আর এখানে তো একজনই চেয়েছে, তাহলে একজন আমার এসে গেলো 4 15 60 দিনে। না বুদ্ধ, এটা 15 হবে না, তোমরা কিন্তু ভুল করেছো। ও না, ভুল কি আমি করলাম নাকি? না না, ঠিকই আছে, আমি ভুল করলাম, সরি। এটা 15 দিনই হবে। আচ্ছা, একটু মিস্টেক হয়ে গেল, সরি। আচ্ছা, একটু মিস্টেক হয়ে গেল।
আচ্ছা, আর কেউ করেছো? একটু রেসপন্স করবে। আর কেউ কি করতে পেরেছো? হ্যাঁ ইয়েস, সেটাই, একজন ম্যান ইকুয়াল টু 4 জন বয়। হ্যাঁ আমরা সেটাই করেছি ভাই, একজন ম্যান। আর কি কেউ করেছো? যে একজন ম্যান ইকুয়াল টু হচ্ছে 4 জন বয়। তাহলে আমরা কি ভুলটা কোথায় করলাম? 2 জন ম্যান ইকুয়াল টু হচ্ছে 8 জন, 8 আর সাথে হচ্ছে 15। ও হ্যাঁ ঠিকই তো আছে, 15 এসেই তো গেছো, পরের টুকু করার আমার দরকারই নেই। আচ্ছা, আর বাকি কারো কিছু ডাউট থাকলে বলো। আর কেউ করেছো? আচ্ছা, চলো আমরা পরের কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেন কি বলেছে, যে 20% হারে চিনির মূল্য হ্রাস পেলে একজন ক্রেতা 160 টাকায় 2.5 কেজি চিনি বেশি ক্রয় করতে পারেন। প্রতি কেজি চিনির আসল বা ক্রয় মূল্য কত? চিনির দাম 20% হ্রাস। 20% হ্রাস বলতে, আগে যদি তুমি ধরো 20% বলতে আমরা কি বুঝি? 20% বলতে আমরা বুঝি 20 1/5। আগে যদি 5 টাকা থাকে, এখন দাম হবে 4 টাকা। তাহলে এটা যদি হয় তোমার দাম, কোয়ান্টিটি কি আসবে? 4:5। তাহলে এখানে তুমি কত অনুপাত আগের থেকে দেখতে পাচ্ছ যে বেশি পাচ্ছ? 1 অনুপাত বেশি। এই 1 অনুপাত ইকুয়াল টু হচ্ছে 2.5 কেজি। তাহলে এই 4 অনুপাত ইকুয়াল টু কত হবে? 4 2.5-তে হচ্ছে 10, আর 5 2.5-তে কত? 12.5। 12.5। কিন্তু এখানে কত টাকার কথা বলা হয়েছে? 160 টাকায়। আর কোন দাম? আসল দাম, তাই তো? তাহলে আসল দাম কত হবে? 160কে তুমি 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত পাবে তুমি? 16 পাবে। তাহলে এখানে কি বলবো আমরা উত্তর? 16 টাকা করে। তোমরা কি বুঝতে পারছো? একটু কমেন্ট করবে। চলো নেক্সট কোশ্চেন। নিচের ছবিতে কতগুলো ত্রিভুজ আছে? তোমাদের কিন্তু ত্রিভুজ রিলেটেড আমি সমস্ত কোশ্চেন করিয়ে দিয়েছি। তা বলো দেখি তোমরা এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে? তোমরা বলতে পারবে এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে? এটা কিন্তু আমরা করিয়েছি, সেম ডায়াগ্রাম আমরা করিয়েছি। বলো কতগুলো? আচ্ছা, একটু রেসপন্স করো, কতগুলো ত্রিভুজ হবে বলো এখানে। তাহলে আমরা এখানে ইন্ডিভিজুয়ালি পেলাম 7টা। এই যে এই একটা ত্রিভুজ আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই হলো একটা ত্রিভুজ। তাহলে আমরা এখানে করলাম আরও 8টা। এই দেখো, এই একটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে আমরা আরও একটা পেলাম, 9টা। আর কোথায় আছে? ইয়েস, একদম সঠিক উত্তর, 11টা। আচ্ছা, আর দুটি কোথায় আছে বলো? আমরা এই যে এই টোটালটাকে একটা ধরতে পারি। দেখো এই যে, আচ্ছা আমি অন্য পেন দিয়ে মার্ক করে দেখিয়ে দিই। আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এই যে এই একটা ত্রিভুজ হয়ে গেল, এই আর একটা ত্রিভুজ কোথায়? এই যে এই টোটালটা মিলে, এই যে এই আরও দুটো। তাহলে আমরা আরও ইন্ডিভিজুয়ালি দুটো পেলাম, তাই তো? দুটো দুটো করে মিলে। তাহলে 7 আর 4-এ কত হলো? টোটাল আমরা 11টা পেয়েছি। বোঝাতে পারলাম এখানে? আচ্ছা চলো তারপরের পরের কোশ্চেনটা দেখো, উত্তর দেওয়ার চেষ্টা করো। অ্যারোপ্লেন যদি ককপিট হয়, তাহলে জাহাজ সিপ ইকুয়াল টু কি হবে? বলো। অ্যারোপ্লেন যদি ককপিট হয়, সিপ ইস টু কি হবে? সিপ মানে জাহাজ। অপশান সি বলছো, স্ট্রিম। না, স্ট্রিম হবে না। দেখো এখানে ডেক বলতে কি হবে? ডেক কেন হবে না? একটি জাহাজের খোলা বা কার্টুনের উপরের স্থানের ঢাকনাকে বলা হয় ডেক।
স্টার্ন কোনটা? জাহাজের পশ্চাৎ পশ্চাৎ মানে পেছনের দিকে অংশটা থাকে, তাই তো স্টার্নটা, এই যে এটা স্টার্ন পেছনের দিকের অংশে থাকে। আর র্যাডারটা কি হবে? তাই তো রাডার, রাডারটা হচ্ছে কি জাহাজ পরিচালনার জন্য ব্যবহৃত যন্ত্র, তাহলে এটাও কিন্তু হবে না। তাহলে এখানে আমরা নেব ব্রিজ, তাহলে এর রেসপেক্টে কি আসবে? ব্রিজ আসবে, কারণ বাকি তিনটে কেন হবে না আমি বলে দিলাম। রাডার কি? রাডার এই না, রাডার তো হচ্ছে জাহাজ পরিচালনার জন্য ব্যবহৃত যন্ত্র ভাই। এখানে অ্যারোপ্লেন কি ককপিট বলতে কি বোঝায়? ককপিট কি অ্যারোপ্লেন পরিচালনা করার যন্ত্র? কখনই নয়। ককপিট বলতে কি বোঝায় বলো দেখি, ককপিট কোনটাকে বলা হয়? সবাই একটু রেসপন্স করো। ককপিট বলতে কোনটাকে বোঝা হয়? দেখো যেখানে বসে, ভালো করে বোঝো। না ঠিকই বলেছো ভাই, এটা ব্রিজ হবে না, ঠিক ব্রিজটা হবে না। ককপিট বলতে দেখো আমি বলছি যেখানে বসে, ধরো যেখানে বসে তোমার প্লেনটাকে চালানো হয়, তাই তো ডেস্ক এরিয়া যেটাকে বলা হয়, যেটা সামনের দিকে থাকে, যেটা সামনের দিকে থাকে। তাহলে সেই হিসাবে যদি দেখে এখানে প্রত্যেকটা কিন্তু পেছনের দিকে রয়েছে, তো সেই হিসাবে আমি এখানে ব্রিজটাকে নিয়েছিলাম। কেন আমরা ব্রিজটা নিয়েছিলাম এই কোশ্চেনটা একটু ডাউট লাগছে আমার। দেখো অ্যারোপ্লেন ককপিট বলতে কি হয়? অ্যারোপ্লেনের সামনের দিকের একটা অংশ বা পশ্চাৎ ভাগ যেটাকে বলা হয়। আর এখানে বাকি যে অংশগুলি রয়েছে, ইয়েস কেবিনটাকে, ইয়েস হ্যাঁ হ্যাঁ কেবিনটাকে। কিন্তু এখানে তাহলে জাহাজ, জাহাজের কি হবে? ডেক বলতে তো ডেক কোথায় থাকে? পেছনের দিকের অংশ, তাহলে ডেক হতে পারে না। আর স্টার্ন কোনটা? স্টার্ন হচ্ছে তাও পশ্চাৎতম অংশ, পাশে থাকছে। আর রাডারটা কিসের জন্য হয়েছে? রাডার তো বললাম ব্যবহার করার জন্য, কিন্তু ব্রিজটা আবার কোথা থেকে এলো? এই কোশ্চেনটা একটু আমার ডাউট লাগছে ভাই। তোমাদের কি মনে হয়? যদি তোমরা একটু বলো সুবিধা হয়, একটু হেল্প করো আমাকে। এই কোশ্চেনটা একটু ডাউট লেগে যাচ্ছে আমার। অ্যারোপ্লেন যদি ককপিট হয়, দেন শিপ ইজ টু কি হবে? আচ্ছা পাটাতন, ডেক, ওই তো হ্যাঁ পাটাতন, যে হোক। কিন্তু পাটাতন তো এখানে হবে না। জাহাজের সামনের দিকে তাহলে আমরা কি বলতে পারি এটাকে? আচ্ছা যাই হোক, এটা আমার একটু ডাউট লাগছে, আমরা এটা একটু আমাকে দেখতে হবে ভাই, এটা আমি দেখে একটু বলে দেবো কেমন। এটা আমাকে একটু দেখতে হবে। রাডার হলে হতে পারে, জাহাজ পরিচালনার জন্য ব্যবহৃত যন্ত্র হতে পারে, ঠিক আছে যাক, তবু আমি শিওর নই, একটু আমি দেখে এটা বলে দেবো, আমাকে একটু দেখতে হবে। যাই হোক চলো পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি আছে? 1984 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সমান? আমরা এই সেম ক্যালেন্ডার কিন্তু করেইছি। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আগে দেখো এটা কি ক্যালেন্ডার, লিপ ইয়ার আছে না নন লিপ ইয়ার আছে? তাহলে আমরা কি করে বুঝবো? 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে দেখতে পেয়েছি আমরা এই সালটা লিপ ইয়ার হয়। তাহলে কোনো একটা সাল যদি লিপ ইয়ার দেওয়া থাকে, তাহলে সেম ক্যালেন্ডার পেতে গেলে তার সাথে কত যোগ করতে হবে? অলওয়েজ আমরা বলেছিলাম 28 অলওয়েজ যোগ করবে, তাহলেই কিন্তু তুমি লিপ ইয়ারটা পেয়ে যাবে। আচ্ছা ককপিট প্লেন পরিচালনার জন্য, তেমনি রাডার হলো আচ্ছা জাহাজ। ওকে ঠিক আছে, চলো আমরা রাডারটাকে ক্লিক করে দিলাম আগের কোশ্চেনে। আগের কোশ্চেনে আমরা রাডার ক্লিক করে দিলাম। ওকে ফাইন, চলো কোশ্চেন নাম্বার 15। তাহলে কি হবে? 1984 সাথে যদি 28 তুমি যোগ করো, 84 আর 28 কত হয়? 12। তাহলে আমাদের অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? সেম ক্যালেন্ডার। পরের কোশ্চেনটা দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। ছাপাখানার ভুলে একটি পূর্ণবর্গ সংখ্যা কি, যে কত ছাপা হলো? 05006 ছাপা হলো। তাহলে এর মান কত? এই এর কি মান হবে বলো? এই কোশ্চেনটা কিন্তু খুবই সহজ একটা কোশ্চেন। আমি জানি যে কোনো সংখ্যার শেষে যদি দেখো আগে কি রয়েছে, আগে 2 আছে। এবার আমরা চোখ বন্ধ করে একটা কথা বলতে পারি, কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে এবং তার আগের সংখ্যাটা যদি 2 থাকে, সেটা কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। অর্থাৎ এর জায়গায় যদি আমরা 5 বসিয়ে দিই, আমার এই 2 দেখেই মাথায় কাজ করলো, কারণ আমরা জানি এটা বলেছিলাম কোনো সংখ্যার ইউনিট ডিজিট যদি 5 থাকে, তার আগে অলওয়েজ যদি 2 থাকে, তাহলে অবশ্যই সেটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। কেমন? তাহলে আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন কি বলেছে দেখো,
একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটিতে একটু ছিদ্র থাকার জন্য সেটি পূর্ণ হতে 6 ঘন্টা সময় লাগে। দেখে উত্তর এসে যাবে 5 ইন্টু 6 এর লসাগু করলে 30, একটা পূর্ণ হয় একটা খালি হয়, তাহলে -1 অর্থাৎ 30 ঘন্টাই হবে উত্তর। যারা বুঝতে পারো না তারা দেখে নাও। 30 এটা কি হয় পূর্ণ, এটা কি হয় খালি, 6 - 5 এই দেখো 1, তাহলে 1 দিয়ে 30কে ভাগ করলে কি হবে 30 হবে, শেষ উত্তর। তো যাই হোক, এগুলো করতে বেশি সময় তো আমাদের নেওয়াটা ঠিক হবে না। চলো এবার পরের কোশ্চেন আমরা দেখি কি আছে। পরের কোশ্চেন খুব সুন্দর একটা কোশ্চেন, দেখো। একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় লাগে। যদি নদীটি 100 মিটার চওড়া হয় তবে স্রোতের বেগ কত? খুব সুন্দর একটা কোশ্চেন। স্রোতের বেগ কত? তাহলে একটা জিনিস লক্ষ্য করো, স্থির জলে লোকটির বেগ কত হবে? 100 মিটার সে যাচ্ছে, তাহলে স্থির জলে 4 মিনিটে যায়, তাহলে 4 মিনিটে যেতে তার কত লাগবে? 25, কি 25 মিটার পার মিনিট। 25 মিটার পার মিনিট, এটা হচ্ছে কি যে তার স্থির জলে, স্থির জলের তার গতিবেগ 25 মিটার প্রতি মিনিটে, তাই তো? আচ্ছা, এবার কি বলেছে প্রতিকূলে কত সময় লাগে? 5 মিনিট লাগে। তাহলে প্রতিকূলে যে 5 মিনিট লাগে, কতটা সময় আছে? আচ্ছা আমি লিখে দিচ্ছি, প্রতিকূলে, প্রতিকূলে 100 মিটার, তাহলে তার কত গতিবেগ হবে? 100 বাই যদি 5 করো, 20 মিটার পার হচ্ছে কি মিটার, আমরা মিটার মিনিট পার মিটার করে দিলাম। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, স্রোতের বেগ আমরা জানি না, তাহলে আমি এখান থেকে ধরে নিতে পারি স্রোত ইকুয়াল টু হচ্ছে আমার এক্স। যদি তাই হয়, আমরা তো জানি যে স্থির জল আর স্রোত মাইনাস করে তো আমরা পাবো কি প্রতিকূলেরটা, তাহলে এই দুটোকে মাইনাস করলে আমরা কত পাই ভালো করে বোঝো। আমরা এই কুড়ি কি করে পাবো? এই স্থির, এই যে নৌকা স্থির জলে নৌকার বেগ আর এই যে স্রোতের বেগ করে দাও, তাহলে এখান থেকে এক্স কত আসবে? এক্স আসবে 5, তাহলে আমরা বলতে পারি 5 কি মিটার পার হচ্ছে মিনিট। বোঝাতে পারলাম? তাহলে এটা হচ্ছে কি স্রোতের বেগ, স্রোত চলে আসলো, নৌকার বেগ স্রোতের বেগ আমরা পেয়ে গেলাম। এবার এখানে বলেছে যে 5 মিটার পার মিনিট হিসেবে যদি চলে তার কতটা যেতে হবে? দেখো এবার আমরা এটাকে ঘন্টায় করে দিচ্ছি, 5 ইন্টু 60, তাহলে কি হবে মিটার পার ঘন্টা করে দিলাম, তাহলে 5 ইন্টু 300, 300 মিটার পার হচ্ছে কি আওয়ার, তাহলে এখানে কোথায় আসবে? এই যে 300 মিটার পার আওয়ার। দেখো কারো কোনো সমস্যা থাকলে, ইয়েস 300 একদম সঠিক উত্তর, ফাইন। চলো নেক্সট। একটি আয়তকার ক্ষেত্রের দুটি বাহুর অনুপাত বলে দিয়েছে, ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাহলে প্রতি মিটার খরচ করতে যদি 2.5 টাকা হিসাবে লাগে, তাহলে মাঠটির চতুর্দিকে বেড়া দিতে অর্থাৎ পরিসীমা আর কি কমপ্লিট করতে কত খরচ হবে। তো এখানে দেখো যে অনুপাতটা দিয়ে দিচ্ছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4, কিন্তু ক্ষেত্রফল কি আমরা জানি, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি না 3x, আমরা x ধরে নিলাম, 4x ইকুয়াল টু হচ্ছে 7500, তাহলে 3 4 কত 12x² ইকুয়াল টু হচ্ছে 7500, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু হচ্ছে 625, এক্স ইকুয়াল টু হচ্ছে 25, তাহলে আমরা এখানে এক্স পেয়ে গেলাম। এক্স বলতে কি, এই যে তাহলে 3 25-এ একটা হলো 3 25-এ 75, আর একটা হলো কি 4 25-এ 100, তাহলে এটা হলো। কিন্তু এবার আমাকে তো নির্ণয় করতে হবে পরিসীমা, চারপাশে যেটা সেটা তো আমাকে পরিসীমা, তাহলে পরিসীমা কত? আমরা জানি পরিসীমা কি করে বের করতে হয়। আচ্ছা, তাহলে আমাদের পরিসীমাটা বের করি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু কত হবে পরিসীমা? 100 প্লাস হচ্ছে 75, 175 আমরা করে দেই, 175 আমরা করে দিলাম। আচ্ছা একবারে করে দেই, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু 175, তাহলে এটা হচ্ছে কি তার দৈর্ঘ্য। এবার কত প্রতি মিটার কত টাকা? 2.5 টাকা, তাহলে এক কাজ করো তুমি এর সাথে 2.5 গুণ করে দাও, তাই তো নাকি? ইয়েস, তাহলে এটা গুণ করলে আমাদের যা আসবে এটাই হচ্ছে উত্তর। আচ্ছা তোমরা 875, চলো আমি তোমাদের সাথেই গেলাম, একদম সঠিক উত্তর, ফাইন। চলো পরের কোশ্চেন। কোনো সম্পত্তির
36 অংশের মূল্য যদি 14,100 টাকা হয়, সমস্ত সম্পত্তির মূল্য কত? ভাই এটা খুব সহজ কোশ্চেন। সমস্ত সম্পত্তি তো কত, আমরা যদি বলি এক অংশ ধরে করতে পারো, কিংবা মোট সম্পত্তিটাকে তুমি এটাকে যদি এইভাবে ফ্র্যাকশানে করে নাও 36 অংশ, তাহলে আমরা বলতে পারি না ভাই 100 এর মধ্যে 36, এই 36কে তো আমরা বলতে পারি পয়েন্টে না করে। তাহলে এই 36-এর এটুকুর দাম যদি হয় 14400, তাহলে এই 100 ইকুয়াল টু কত? 36-এর সাথে কত গুণ করেছো? 4, 4 3 4 গুণ করেছো না 4, তাহলে এর সাথেও তোমাকে 4 দিয়ে কিছু একটা গুণ করতে হবে। দেখো এটা কত আছে, 100 আর 4, তার মানে 40,000-এর কিছু একটা আসবে। এখানে 36-এর সাথে 4 গুণ করো, 400 গুণ করো, এর সাথে 400 গুণ করো, শেষ, উত্তর চলে আসবে। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো সবাই, তাই না? আমরা ওই 36.36কে 36/100 করে দিলাম। পরের কোশ্চেন দেখো, কি বিউটিকে কিভাবে লিখেছে ওরা, এই কোশ্চেনগুলো তোমরা নিচে নিচে লিখবে সবসময়। BEAUTY, বিউটিকে লিখেছে কিভাবে? YVZ, আমরা বুঝে গেলাম যে এটা তাদের প্লেস ভ্যালু হিসাবে, যার যার নিচে যে থাকে সেই হিসাবে লিখে দিয়েছে। তাহলে এখানে CHA, চার্ম, তাই তো? আমরা জানি এম এর নিচে কিন্তু এন হয়, এর নিচে কিন্তু জেড হয়, রাইট? তাহলে জেড আর কি হয়, এইস এর নিচে কি হয়, এস হয়, এস, তাই তো? XYZ, তাহলে এক্স এখানে কি আসবে, এক্স আসবে। তাহলে দেখো আমরা কিন্তু করে ফেললাম XSZ, XSZ দিয়ে কোথায় আছে, XSZ দিয়ে দুটো আছে। ও বাবা, আচ্ছা হ্যাঁ ঠিকই আছে। তাহলে অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝলো, আমাদের সম্পূর্ণটা করার দরকার নেই। আর তাহলে আর এর নিচে কি হবে, আমরা এবার ইজিলি বলে দিতে পারি যে IR হয়, শেষ। যার যার নিচে যেটা বসে সেই ওয়ার্ডগুলো দিয়ে করে দিয়েছে। পরেরটা দেখো কি বলছে, এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা তাহলে চলো আমরা একটু দাঁড়িয়েই থাকি, দেখি কি হয়। তারপরে ইস্ট, ওয়েস্ট, নর্থ, এই হলো সাউথ। এ কি করেছে, এখানে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, চলো এই যে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, ওকে। এবার কি বলছে, সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে 100 ডিগ্রি, কি তাহলে প্রথমে ক্লক ওয়াইজ, ভালো করে বোঝো, ক্লক ওয়াইজ 100 ডিগ্রি ঘুরলো। তারপরে ঘড়ির বিপরীত দিকে অ্যান্টি ক্লক ওয়াইজে 145 ডিগ্রি ঘুরলো, মাইনাস করতে হবে। তাহলে বড় কে আছে, তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ সে 45 ডিগ্রি ঘুরবে। তাহলে এখন এ কোন দিকে মুখ করে আছে, এ তো ইস্টের দিকে মুখ করে আছে, তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ বলতেছে কি পেছনে, দেখো এই হচ্ছে ক্লকওয়াইজ আর এই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কত, 45 ডিগ্রি, অর্থাৎ এখানে মুখ করেছিল, এখন সে এই দিকে চলে আসবে। তাহলে কোন দিকে সে চলে গেল, নর্থ ইস্টের দিকে, অর্থাৎ এই যে নর্থ ইস্টের দিকে এখন সে চলে আসবে, অর্থাৎ উত্তর পূর্ব দিকে। ইয়েস, নর্থ ইস্ট, বা ফাইন, খুব সুন্দর, তাই তো? পরের কোশ্চেন, একটা সিরিজ দিয়েছে, সিরিজটাকে কমপ্লিট করতে হবে, তা তোমরাই বলে ফেলো কি হবে। দেখো এইচ এর পরে দেখো আই, তারপরে জে, আবার দেখো এল এর পরে কি, এল এম এন, কিউ এর পরে কি আর এস, ডাব্লিউর পরে কি এক্স ওয়াই, তাহলে ডি এর পরে কি হবে এফ, তাহলে এফ দিয়ে শুরু। আবার পরেরটা দেখো, এইভাবে আমাকে এক এক করে দেখতে হবে। কি আছে, এইচ এর পরে এল আমরা এইভাবে দেখতে পারি, কিউ, ডাব্লিউ, তারপর হচ্ছে ডি। ডাব্লিউর পরে দেখি কত ঘর, ডাব্লিউ, ডাব্লিউ এক্স ওয়াই জেড, এ বি সি, তাই তো? তার আগেরটা একটু দেখে নিই, কিউ থেকে ডাব্লিউ করছে, ওপি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ, তার মানে এখানে দেখো 6 ঘর, তাই তো? তাহলে এখানে 6 ঘর করে দাও। ডি এর পরে এ বি সি ডি, ই এফ জি এইচ আই জে, তিনটে 6টা হয়ে গেল, তাই তো? জে কে, তাই তো? এই যে তিনটে, আচ্ছা আমরা কি ঠিক করলাম, এখানে 3টে 6টা, আচ্ছা এখানে কটা ছিল, 3টে 2 5টা, তাই তো? একটু মিস্টেক করে ফেলছি, এটা কি কিসে আসবে, এফ এ ঠেকলো না জে, একটু দেখে নিই। ওয়াই এর পরে তো ডাব্লুর পরে ডাব্লু এক্স ওয়াই জেড এ বি সি ডি, ওকে এখানে 6টা, আর এখানে কতগুলো ছিল, ডাব্লু থেকে আমরা ডি গণলাম, তাই তো? তাহলে কিউ থেকে ডাব্লু, কিউ আর এস টি ইউ ভি, আচ্ছা 5টা, না এটা 7টা হবে। তাহলে দেখো 3টে, এই 7টা, তাহলে কে এর পরে কি হয়, এল হয়। দেখো একটা একটা করে বাড়লো, কিন্তু একটু ভালো করে বোঝো, এখানে 5টা, এটা 6টা, এটা 7টা, একটা একটা করে গ্যাপ কিন্তু বাড়ছে।
এখানে এফ এল হবে ভাই, এফ এল একটা একটা করে বাড়ছে, শেষেরটা 7টা ডিফারেন্স দেখলাম আমরা, তার আগেরটা 6টা ছিল, তার আগেরটা 5টা। চলো পরেরটা, আর্নকে যদি দেখো কি লিখেছে, একটা কোডিং ডিকোডিং থেকে একটা কোশ্চেন দিয়েছে, ই এ আর এন, আমরা বলেছিলাম এই কোডিং ডিকোডিং যখন করবে নিচে নিচে লিখবে আর এ এন ই। একই রকমভাবে বন্ড বিও এন ডি, বন্ডকে কি লিখেছে এন ও ডি বি, এইভাবে নিচে নিচে লিখবে সব, ঠিক আছে। টিই টি আর কি হবে, তাহলে এবার একটা জিনিস এখানে লক্ষ্য করো। আচ্ছা তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো কি হতে পারে, কিভাবে লিখলো, এই তিনটে এ মাঝখানে পড়ে থাকলো, দেখো এটা মাঝখানে পড়ে থাকলো আর এই, তাই তো, তাহলে এটা আমাদের মাঝখানে পড়ে থাকবে আর এটা আগে চলে আসবে, আর কি হবে এটা তারপরে চলে আসবে, আর এটা শেষে চলে যাবে, কারণ দেখো এটা শেষে চলে গেছে, দেখো শেষে চলে গেছে, তাহলে এটা টি। এ ই আর টি কোথায় আছে, এ ই আর টি, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে চলো নেক্সট, 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত বলে দিয়েছে 3:2, ওই মিশ্রণে আর কত পরিমাণ জল মেশালে 9:11 হবে। আমরা কিভাবে করব, দেখো 3:2 কত মেশালে 9:11 হবে, তাহলে এটা হচ্ছে তোমার মিল্ক, এটা হচ্ছে ওয়াটার। আমরা বলেছিলাম যে যা মেশাতে হবে ঠিক তার অপোজিটটাকে সেম করতে হবে, তাহলে এখানে দেখো ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশাতে বলেছে, তাহলে মিল্কটাকে সেম করে দাও, মিল্কটাকে সেম করতে গেলে এখানে 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করো, তাহলে এখন নতুন কি এসে গেল রেশিও 9:6, আর এখানে কত 9:11। এবার দেখো এখানে কত অনুপাত বেড়ে গেল, কতটা বাড়লো, এখানে দেখো 5 অনুপাত বেড়ে গেল 5, তাহলে আমরা এটাই বের করব। টোটাল টোটাল বলেছে 45 লিটার রয়েছে, তাহলে টোটাল আমাদের কত হলো, টোটাল এই দেখো 9 আর 6 15, তাহলে আমরা বলতে পারি এই 15 ইকুয়াল টু হচ্ছে 45, আর 1 ইকুয়াল টু হচ্ছে কত 3, আর এই 5 ইকুয়াল টু কত 5 ইকুয়াল টু হচ্ছে 15, তাহলে আমরা বলতে পারি আর 5 লিটার অ্যাড করতে হবে, কারণ এখানে আমরা দেখলাম 6 লিটার ছিল, 6 থেকে 11 লিটার হচ্ছে, অর্থাৎ 5 ইউনিট অ্যাড করেছে। আমরা দেখে নিলাম টোটাল ক্যাপাসিটি হচ্ছে 15 ইউনিট, 15 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 45 লিটার, তাহলে 1 ইকুয়াল টু 3 লিটার, 5 ইকুয়াল টু হচ্ছে 15 লিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে চলো ফাইন, তোমরা এক ধরে করতে পারো, ঠিক আছে, আমি আর দেখাচ্ছি না, যাই হোক এইসব কোশ্চেনগুলো তো আমরা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করিয়েছি, শুধু এটা খেয়াল রাখবে ধরো জল মেশাতে বললো তাহলে মিল্কটাকে ইকুয়াল রাখবে, আর যখন দেখবে মিল্ক মেশাচ্ছে তখন জলটাকে ইকুয়াল করবে। তো যাই হোক সচরাচর জলে মেশাতে বলে, মিল্ক কখনো মেশাতে বলে না। ওকে চলো নেক্সট, পরের কোশ্চেন দেখো, পিতার বয়স তার পুত্রের বয়সের যোগফলের 3 গুণ, তাহলে কি বলছে পিতার বয়স পুত্রের বয়সের যদি যোগফলের 3 গুণ হয়, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে একজনের বয়স যদি এক্স হয় তাহলে পিতার বয়স হবে কি তার, দেখো ভালো করে বুঝো, দুই পুত্রের বয়সের যোগফল, এই যে দুই পুত্রের বয়সের যোগফলটা তাহলে ধরলাম আমি এক্স, এটা হচ্ছে কি দুই পুত্রের বয়সের যোগফল পিতার 3 গুণ, তাহলে পিতা কত হবে, পিতা হবে 3x। ক্লিয়ার, এবার কি বলেছে 20 বছর পরে, আচ্ছা 20 বছর পর বলতে তখন কি করব, এক্স প্লাস 20, যেহেতু 20 বছর কার এখানে আরও 20 করব, কারণ দুই ছেলে, ভালো করে বোঝো এটা তো ছেলের, কিন্তু ছেলে তো দুইজন ভাই, এই যে ছেলে হচ্ছে দুইজন, তাহলে 20 বছর পরে কি হবে, বাবারও 20 বছর পরে করে দাও 3x প্লাস হচ্ছে 20, তাহলে এবার বলছে যোগফলের বয়সের সমান, এই যে ইকুয়াল বলতে সমান, পিতার বর্তমান বয়স কত, ইজিলি আমরা এখান থেকে বের করে নিতে পারবো, তাই তো। তাহলে এবার এখানে আমরা দেখি এক্স এর মান কত হয়, এক্স, আচ্ছা এক্স ইকুয়াল টু চলে আসবে 20 20 40 মাইনাস 4, 4 যদি হয় আচ্ছা 40 40, আচ্ছা 4 40, তাহলে আসবে 10, তাহলে এক্স এর মান যদি 10 হয়, এখানে পিতার বয়স চেয়েছে, পিতার কত 3x, 3x কত 3 10 কে 30, তাহলে পিতার বয়স কত 30 বছর। বা এখানে 20 20 কেন করলাম, কারণ এটা হচ্ছে দুই ছেলে, এই যে দুই ছেলের বয়স, বোঝাতে পারলাম, তাহলে দুই ছেলের বয়স, তাহলে 20 বছর পর মানে কি দুই ছেলেরই তো 20 বছর করে অ্যাড হবে, তাই না। চলো নেক্সট পরের কোশ্চেন, একটি সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্য বহু রচনা করা হলো, মোট কত 63,535 জন সৈন্য নিয়ে এইরূপ সজ্জায় 31 জন বেশি হয়ে গেছে, তাহলে সামনের সারিতে কত, আসলে বলেছে যে তোমার এখানে যে সংখ্যাটা দেখো সর্বাধিক বর্গাকারে সাজাতে হবে, অর্থাৎ স্কোয়ার নাম্বার হবে, কিন্তু এখানে ভুল করে 31 জন বেশি হয়ে গেছে, মানে একটা বর্গাকারে ধরো কি হয় যে আমরা বলতে পারি যে 20 জন,
তাহলে এখানে আমরা বলতে পারি যে এটাকে বর্গাকারের সাথেও 4 জন বেশি হয়ে গেছে। তাহলে তুমি কি করবে, 4টাকে এখান থেকে মাইনাস করে তোমার কত আসবে 16। তুমি বলবে যে 4টে করে এক একটা সারিতে, যেটা বেশি আছে এটাকে বাদ দিয়ে দাও। তাহলে এখানে তুমি এখান থেকে বাদ দিয়ে দাও 31। 31 বাদ দিলে কত থাকবে, 4, 0, 5, 3, 6। এবার এটা তোমরা বর্গ করো। বর্গ কিভাবে করতে হয় তোমরা জানো, শেষে 4 থাকলে কি হতে পারে, 2 হতে পারে অথবা 8 হতে পারে। তাহলে আমরা উত্তর অলরেডি কিন্তু পেয়ে গেছি, হয় বি, না হলে কি হবে, না হলে তোমার এ হবে, সরি ডি হবে। এবার এই দুটোর মধ্যে কোনটা কনফার্ম কি করে হবে, বাম পাশে রয়েছে কত, 635। আমরা জানি 635 বলতে 25-এর কাছাকাছি স্কোয়ার নাম্বার। তাহলে এই যে এখানে আছে 25, অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সম্পূর্ণ কোশ্চেন সলভ না করেও কিন্তু উত্তরটা বলে দেওয়া যায়, অর্থাৎ এটাকে বর্গমূল করতে হয়। এটাকে বর্গমূল করলে কত আসবে, 252 আসবে। আমি বর্গমূলের চ্যাপ্টারে কিন্তু দেখিয়েছি যে বর্গমূল কিভাবে করতে হয়, তাই তো? আচ্ছা, কারো যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা আমাকে বলতে পারো, আমি আবার বুঝিয়ে দেব। কারো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবে। পরের কোশ্চেন, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন শতকরা কত বৃদ্ধি করলে আগের বেতনের সমান হয়ে যাবে? 20% হ্রাস বলতে কি বোঝায়, আগে যদি বেতন 5 থাকে এখন 4 হয়ে যাবে, তাহলে আগের অবস্থায় ফিরে যেতে হবে। তাহলে আগের অবস্থায় ফিরে যেতে গেলে কত বাড়াতে হবে, 4 থেকে 5 বাড়াতে হবে, অর্থাৎ 1 বাড়াতে হবে 4-এ, শতকরা শেষ কত, 25%। তাহলে শেষ 25%। দেখো এখন তো এগুলো প্র্যাকটিস, তো এগুলো তো আমরা চ্যাপ্টার ওয়াইজ শিখিয়ে দিয়েছি, একটু ফাস্ট করতে হবে, নাহলে তো আমরা শেষ করতে পারবো না, তাই না? কি করলাম আমি আরেকবার একটু বলে দিই। বেতন 20% হ্রাস করা হলো, অর্থাৎ এটা যদি তোমার আগের বেতন হয় আর এটা হচ্ছে বর্তমান, তাহলে আগে যদি তোমার 5 টাকা হয় এখন কমে গেছে 4 টাকা হবে, তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে। তাহলে 4 টাকা থেকে যদি 5 টাকায় তোমার বেতন বাড়াতে হবে, কত বাড়িয়েছো বেতন, 1 টাকা বাড়িয়েছো এখানে বেতন, তাহলে 4 টাকায় যদি 1 টাকা বের হয় বাড়ে, তাহলে শতকরা চেয়েছে, শতকরা বলতে 100 টাকায় কত হবে, 25 টাকা। চলো নেক্সট, পরের কোশ্চেন দেখো, দুইটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, তাদের লসাগু দিয়ে দিয়েছে, তাদের সংখ্যা দুটির যোগফল বের করতে বলেছে। তাহলে দেখো লসাগু কি করে বের করতে হয়, যে সংখ্যা দুটির অনুপাত তো আমরা জানি, তাই তো? তাহলে তাদের লসাগু, তাহলে এই দুটি সংখ্যার লসাগু কত হবে, 6 13 কত হবে, 318, 8 হাতে আছে 1 1 6 78, তাহলে 78 x ইকুয়াল টু হচ্ছে 312, x ইকুয়াল টু হচ্ছে কত, 4 4। তাহলে এই একটা সংখ্যা কত, 4 6 24, আর এটা কত 13 52, কিন্তু ওরা যোগফল চেয়েছে, তাহলে এখানে কত করব, 24 আর 52-এর যোগফল কত হবে, 4 আর 2 6 6, অর্থাৎ 76 হবে। 6 একমাত্র অপশন নাম্বার এ আছে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন, একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে এবং বাদিক থেকে 16তম স্থানে সি, বাদিক থেকে 16তম স্থানে, এবং সি ডান দিক থেকে 16তম স্থানে। দেখো দুদিক থেকে 16 16 হয়ে গেল, এবং এ ডান দিক থেকে চতুর্থ স্থানে ও সি এর বাদিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। সারিতে মোট কতজন বালক আছে, তাই তো? তাহলে দেখো আমরা কিভাবে করব, এই একটা সারি আমরা ড্র করছি। এবার এখানে কে কে থাকবে, একটি সারিতে উত্তর দিকে মুখ করেছে এ, প্রথমে আসে এ, এ বাম দিক থেকে 16তম স্থানে, তাহলে এ এই যে বাম দিক থেকে আমি এখানে ধরো লিখলাম এ কি 16তম স্থানে, এই হলো এ 16তম স্থানে এ রয়েছে। আর কি বলেছে, এবার দেখো, এবং সি ডান দিক থেকে 16তম স্থানে, তাহলে এবার এখান থেকে আমরা করে দিই, এদের এখানেও ধরো 16তম স্থানে কে সি আছে, তাহলে এ আর সি তো হয়ে গেল। আর কি বলেছে, বি এর ডান দিক থেকে চতুর্থ, তাহলে এর ডান দিক থেকে এখান থেকে, তাহলে এখান থেকে চতুর্থ নাম্বারে, তাহলে এখান থেকে আমরা আরো 4 জনকে এক্সট্রা বানিয়ে দিচ্ছি, তাহলে এই হলো 1 2 3, এই হলো 4, তাহলে এখানে হচ্ছে কে বি, ভালো করে বুঝো। তাহলে 16 4 নাম্বার, তাহলে এখান থেকে কত নাম্বার হবে, এটা নিশ্চয়ই আমরা এটা বের করব যে এখান থেকে কত হয়। আর কি বলেছে, এবং সি বাম দিক থেকে পঞ্চম স্থানে, আর সি বাম দিক থেকে, কার বাম দিক থেকে, দেখো সি এর ডান দিক থেকে, এর ডান দিক থেকে যদি হয় সি চতুর্থ স্থানে, এবং সি এর বাম দিক থেকে পঞ্চম স্থানে, তাহলে সি এর বাম দিক থেকে এদিক থেকে কিন্তু সি এর পঞ্চম স্থানে থাকবে কিন্তু, তাই তো? তাহলে টোটাল এখানে দেখো, এখানে 4 জন এখানে 5 জন, তার মানে আমরা বলতে পারি এ আসলে 8 নাম্বার পজিশনে রয়েছে, 8 নাম্বার, তাই না? টোটাল তো 9 জন, তাহলে 8 নাম্বার পজিশনে সে রয়েছে বিটা। এবার কোশ্চেনে কি বলেছে, যে সারিতে মোট কতজন, তাহলে দেখো একটা সারিতে তোমার এখান থেকে এই অবধি হচ্ছে 16 জন,
এখান থেকে এই অবধি হচ্ছে 8 জন, আর এখান থেকে এই অবধি হচ্ছে আরও 16 জন। তাহলে 16 16 32, আর 8-এ হচ্ছে কত 40। আমরা উত্তর করব 40 জন। দেখো বুঝতে পেরেছো কিনা। এখানে মেন বিষয় হচ্ছে এখানে এই যে মাঝখানে কতজন রয়েছে, এ আর সি এর মাঝখানে কতজন রয়েছে, এটাই হচ্ছে এই কোশ্চেনের মেন। তাহলে এইটুকু বোঝার জন্য কি করতে হলো আমাকে, এই যে বি এর ডান দিক থেকে এই যে চতুর্থ, আর এখানে হচ্ছে পঞ্চম, তাহলে এদিক থেকে চতুর্থ এদিক থেকে পঞ্চম, আসলে সে 8 নম্বরে রয়েছে, তাই না? কারণ এখানে আমরা 5টা পার্টিশন করে দিই। ধরো কোথা থেকে, যে টোটালি সি এখানে রয়েছে, তারপর থেকে 1 2 3 4, এই হচ্ছে 5 নম্বরে। আচ্ছা সি সি হচ্ছে 1 1 2 3 4 5, হ্যাঁ ঠিকই আছে 40। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে চলো নেক্সট। পরের কোশ্চেন কেউ করেছো? কি বলেছে, দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার ও 6 কিলোমিটার বেগে হাঁটছিল। তাহলে দুজন একই দিকে যদি যায়, আপেক্ষিক গতিবেগ কি করতে হয় তোমরা জানো? আচ্ছা, তারপরে দেখো একটি ট্রেন পেছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড ও 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনটির বেগ কত বলো? তোমরা কেউ করতে পেরেছো এটা? দেখো দুইটি বস্তু যখন একই দিকে থাকে তখন তাদের আপেক্ষিক বেগ কি করে বের করতে হয়, তাদের পার্থক্যটা। লেফট সাইড থেকে বি করি, রাইট সাইড থেকে, আচ্ছা ঠিক আছে, তাহলে সে টোটাল 40 জন। ওকে ফাইন। তাহলে দেখো এবার প্রথম ব্যক্তির গতিবেগটা কত, এখানে বলে দিয়েছে 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এটাকে মিটার পার সেকেন্ডে করবো, কারণ এখানে যেহেতু সেকেন্ড আছে। তাহলে এই যে প্রথম ব্যক্তির, তাহলে 3, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি 5/18 দিয়ে ডিভাইডেড করে, তাহলে 3 6। তাহলে আমরা বলতে পারি প্রথম ব্যক্তির হবে 5/6 মিটার পার সেকেন্ড। আচ্ছা দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ব্যক্তির গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার, আমরা মিটার পার সেকেন্ডে করব। তাহলে কত আসবে, 6 দিয়ে 18 কাটলে 3, তাহলে 5/3, এই যে 5/3 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি তাদের গতিবেগটা আমরা বের করলাম। এবার ভালো করে বোঝো, এবারে একটু বুঝতে হবে যে ট্রেনটি পেছন থেকে দুইটি ব্যক্তিকে যথাক্রমে অতিক্রম করেছে, অর্থাৎ ওই দুজন ব্যক্তি এবং ট্রেন একই দিকে চলছে, একই দিকে যদি না চলে তাহলে তো তাকে অতিক্রম করতে পারবে না। তাহলে এবার ট্রেনের গতিবেগ কত, ট্রেনের গতিবেগ তো আমরা জানি না, তাহলে এই ট্রেনের গতিবেগটাকে আমরা ধরে নিচ্ছি এক্স মিটার পার সেকেন্ড। দেখো আগে একটু ভালো করে বোঝো, ট্রেনের গতিবেগটা আমরা জানি না, এটা ধরে নিলাম এক্স মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম জনের আপেক্ষিক গতিবেগ কি হবে, একই দিকে যখন যায় আপেক্ষিক গতিবেগ তো ভাই মাইনাস করতে হয়, তাহলে প্রথম জনের আপেক্ষিক গতিবেগ কি আসবে, এক্স মাইনাস 5/6। দ্বিতীয় জনের আপেক্ষিক গতিবেগ কত হবে, এক্স মাইনাস 5/3, কারণ আমরা জানি একই দিকে যদি যায় আপেক্ষিক গতিবেগটা মাইনাস করতে হয়, তাই তো? তাহলে আমরা দুটোর আপেক্ষিক গতিবেগ মাইনাস করলাম, এবার আমরা এই যে মাইনাস করলাম, এবার আমরা সেই সময়টা দেখব। তাহলে প্রথমটাকে 9 সেকেন্ড, দ্বিতীয়টাকে 10 সেকেন্ড, দুটো সেম না, দূরত্ব তো একই। তাহলে এই যে 9 সেকেন্ড সময় নেয় কত যখন গতিবেগ, ডিস্টেন্স অর্থাৎ এক্স, যে 5/6 ইকুয়াল টু দ্বিতীয়টা 10 সেকেন্ড সময় নেয় কতটা না, গতিবেগ হচ্ছে এক্স 5/3। এবার এই ইকুয়েশনটা তোমাকে ক্যালকুলেশন করে সলভ করতে হবে। এই ইকুয়েশন থেকে তোমরা এক্স এর মানটা বের করবে, তাহলে তোমাদের উত্তর চলে আসবে। তো যাই হোক, ক্যালকুলেশনটা আমি আর এখানে বের করে দিচ্ছি না, ক্যালকুলেশনটা তোমরা নিজেরা একটু বের করে নাও, কেমন? চলো নেক্সট। কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আরো 7 পয়সা থাকে, আবার প্রত্যেককে 8 পয়সা করে দিলে 5 পয়সা কম পড়ে যায়। তাহলে ভিখারির সংখ্যা কত? দেখো একটু বোঝো, কতজন আমি জানি না, ধরলাম একজন, প্রত্যেককে তুমি কত পয়সা করে দিচ্ছ, 6 পয়সা করে দিচ্ছ, তাহলে টোটাল কত পয়সা দিলে, 6x দিয়ে দিচ্ছ। কিন্তু তার কাছে আরো এত পয়সা রয়ে গেছে, তাহলে তার কাছে কত টাকা, কত পয়সা ছিল, কতজন বালক, আমি বললাম একজন বালক, কত পয়সা করে দিচ্ছ, 6 পয়সা করে দিচ্ছ, দেওয়ার পরে তোমার কাছে আরো 7 পয়সা বেশি থাকলো। দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, যে এখানে 8 পয়সা করে দিচ্ছ, কিন্তু আমরা তো ধরলাম একজন, তাহলে এক্স 8 হলো, কিন্তু 5 পয়সা কম পড়ে গেল, অর্থাৎ -5, কিন্তু টাকা তো একই, দুটোকে ইকুয়াল করে দাও, দুটোকে ইকুয়াল করে দাও। তাহলে 8x কত হবে, 2x ইকুয়াল টু কত হবে, 7 আর 5 12, তাহলে 12x ইকুয়াল টু আসবে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইয়েস,
আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে ফাইন, ঠিক আছে। পরের কোশ্চেন, এক ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবুর 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের 4/15 অংশ অপর এক ক্রেতার কাছে বিক্রয় করে। তারপরেও তার কাছে যদি 33টি কমলা লেবু থেকে যায়, তবে দ্বিতীয় জন ক্রেতা কতগুলো লেবু ক্রয় করেছিল? বলো, কেউ বলতে পারবে? আমরা এটাকে এইভাবে যদি করি, দেখো আমি ধরে নিলাম টোটাল তার কমলা লেবু রয়েছে 100টি টোটাল। তাহলে একজন ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবুর 1/4 অংশ, তাহলে এর 1/4 অংশ প্রথমে বিক্রি করলো। 1/4 অংশ বলতে কতগুলো বিক্রি করে দিল? 25টা বিক্রি করে দিল। ওকে, এবার বাকি রয়েছে কত? এবার দেখো অবশিষ্টের, এই যে তাহলে অবশিষ্ট কত আমরা আগে দেখে নিই। অবশিষ্ট এখন আর আছে তার কাছে 75টি আর আছে। এবার কি বলেছে? এবং অবশিষ্টের এত অংশ অপর একজনের কাছে বিক্রি করেছে। তাহলে অবশিষ্ট এখন কত? আমরা তো দেখেছি 75, তার কত এত বিক্রি করেছে। দেখো 15 দিয়ে কাটলে কত হবে? 5 4 5 20 বিক্রি করে দিয়েছো। তাহলে 75 থেকে 20 বাদ দিয়ে দিয়েছো। তাহলে 20 বাদ দিলে কত থাকবে? এখন তার কাছে আর আছে 55টি, তার কাছে পড়ে আছে। দেখো তার কাছে আর 55টি পড়ে আছে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, এই 55 ইকুয়ালটিতে হচ্ছে 33, কারণ তার কাছে তো আর এটা রয়েছে। কিন্তু কোশ্চেনে তুমি কি বলেছে যে দ্বিতীয় জন কতগুলো ক্রয় করেছিল? দ্বিতীয় জনকে তো তুমি 20টা ক্রয় করেছো। তাহলে 55 ইকুয়াল টু যদি 33 হয়, 20 ইকুয়াল টু কত হবে? তুমি বের করো এখানে, যে 33 ইন্টু 20 বাই হলো 55। তাহলে 11 দিয়ে দিলে 3, 11 দিয়ে দিলে 5, 5 দিয়ে কাটলে 4, 4 3 হচ্ছে 12। অপশান নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম? কারণ তার কাছে তো আর এখনো 55টা বাকি থাকে ভাই। তুমি দ্বিতীয় জনকে তুমি 20টা দিয়েছো, তাহলে বাকি 55টা থাকে, এটা রয়েছে। তাহলে কিন্তু কোশ্চেনে তো বলেছে বাকি 33টা আছে, তাহলে এই 55 ইকুয়ালটি হচ্ছে 33। বোঝাতে পারলাম তো? ওকে চলো নেক্সট। তো এবারের কোশ্চেনটা তো আমাদের মেটেরিয়াল থেকেই কমন, এটা আর করাতে হবে। কি বলেছে? অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও বা উদ্যোগ ক্রম অনুসারে সাজাও। এটা কিভাবে করতে হয়? ক্রস গুণ করে দেখতে হয়, তাই না? আচ্ছা বলো, এটা সবাই করতে পারবে? কমন তো। আমি একটু এখানে লিখি বড় করে। আমরা এই ধরনের কোশ্চেন কিন্তু করিয়েছি। তাহলে এখানে কি বলেছে? অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ উদ্যোগ ক্রম অনুসারে সাজাও, অর্থাৎ ছোট থেকে বড়, ছোট থেকে বড়। তাহলে এবার আমরা ক্রস গুণ করব। চলো একটু গুণ করে দেখি কি হয়। 5 13 65, 7 9 63, ছোট থেকে বড় বলেছে। তাহলে এখানে দেখলাম, ও সরি এটা কেন লিখলাম? আমাকে তো অপশান দেখতে হবে ভাই। আচ্ছা 11 দুগুণি 22, 3 8 24, ছোট থেকে বড় ঠিক আছে। 7 8 এখানে লিখি 56, 5 11 55, এটা কিন্তু ভুল হয়ে গেল। এবার বড় থেকে ছোট হয়ে গেছে, এটা হবে না। চলো 2 নম্বর, তাও একটু বলে দেই, মনে পড়বে। 7 8 56, 5 11 55, ছোট থেকে বড় ঠিক আছে। 3 8 24, 11 দুগুণি 22 হবে না। 13 দুগুণি 26, 3 নং 27, 7 নং 63, 5 13 65, এটা হচ্ছে। 5 11 55, 7 8 56। অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা আশা করি প্রসেস জানো, তোমরা নিজেরা আবার একটু করে নেবে। চলো পরের কোশ্চেন। এই যে এখানে যে সংখ্যাটা রয়েছে 841 বাই হচ্ছে 20 25, এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? তাহলে এর বর্গমূল আগে করো, এর বর্গমূল করার পরেই তো আমরা সেটা বুঝতে পারবো কত দিয়ে গুণ করতে হবে। আচ্ছা তাহলে দেখো এখানে 29-এর বর্গ হচ্ছে 841, আর 5 4 45-এর বর্গ হচ্ছে তোমার 29। একে কত দিয়ে গুণ করবে? যার ফলে গুণফল 1 হবে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? এখানে 45 বাই হচ্ছে 29 দ্বারা গুণ করতে হবে, তবেই তো এই 29 29 কেটে যাবে, এই 45 কেটে যাবে, 1 হবে। তাহলে আমরা এই যে 45 বাই 29 দ্বারা গুণ করতে হবে আগে, তাই তো? পরের কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। কোনো ঘড়িতে 4টের ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড লাগবে? 8টার ঘন্টা বাজতে কিন্তু 8 সেকেন্ড নয়। এবার এখানে একটু বুঝতে হবে। আমরা এটা জানি
যে এনতম বেল বাজানোর জন্য তার ব্যবধান হচ্ছে n-1 বার, n-1 বার, অর্থাৎ যতবার বলবে, যতটা বলবে তার থেকে এক কম করে বলতে হয়। যদি তাই হয় আমরা এখানে বলতে পারি যে 4টি ঘন্টা বাজানোর জন্য সময়ের ব্যবধান হবে 3, 4টি ঘন্টা বাজানোর জন্য সময়ের ব্যবধান হবে 3, তাহলে এখানে ওরা 8টা ঘন্টা বাজানোর কথা বলেছে, তাহলে 8টা ঘন্টা বাজানোর জন্য সময়ের ব্যবধান হবে নিশ্চয়ই 7। ভালো করে বুঝি, এটা হচ্ছে সময়ের ব্যবধান। এবার আমরা কোশ্চেনটা করব, এই 3টে তাহলে বাজতে তো আমার সময় লাগছে 4, তাই না? তাহলে 7টা বাজতে আমার সময় লাগবে কত, এটাই হচ্ছে কোশ্চেন। তাহলে কি করে করব, 3টে বাজতে যদি 4 হয়, একটা বাজতে কি 4/3 ইন্টু হলো 7, তাহলে 4 7 28/3, তাহলে 28 বাই কোথায় যাচ্ছে 3, 3 নং 27 বাই হচ্ছে 1, তাহলে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হলো? তো এর পরের কোশ্চেন, আচ্ছা শেষ। তো যাই হোক, তোমরা দেখতে পেয়েছো 2018 সালে যে WBP 2018 কনস্টেবলে যে এক্সামটি এসছে, তাতে যে ম্যাথ খুব একটা যে জটিল এরকম কিন্তু কোনো বিষয় আমি অ্যাটলিস্ট দেখলাম না। তবে হ্যাঁ, তোমাকে শুধু একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই যথেষ্ট। নতুনত্ব কোনো বই করার দরকার পড়ছে না যারা WBPর জন্য পড়ছো। আমার মেটেরিয়ালটাকে ভরসা রাখো, ভালো করে করো, যে আমার মেটেরিয়ালগুলো যদি খেতে পারো একদম পুরো গুলিয়ে খেয়ে নাও, দেখো হয়ে যাবে, সমস্যা নেই। কি বলতো, শুধু আমি যেই কোশ্চেনগুলো করালাম সেটাই যদি পারো তাহলে হবে না, আমি যেগুলো করাচ্ছি তার কনসেপ্টটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে। বোঝাতে পারলাম আমি কি বলেছি? তো যাই হোক, আমাদের আরেকটা ক্লাস লাগবে, পরের ক্লাসে আমরা 2019-এর কোশ্চেনটা সলভ করে দেবো, তাহলে কিন্তু আমাদের টোটাল WBPর কনস্টেবলটা শেষ হয়ে যাবে। কেমন? তারপরে তো আমরা চ্যাপ্টার ওয়াইজ শুরু করছি। ওকে।